আব্বা সেদিন আমার মায়ের বিচার করলেন। সবাই অনুরোধ করেছিল তালাকের ব্যবস্থা করার জন্য, কিন্তু আব্বা তালাক দেননি। বিচারে মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিত সবাই ভীষণ খুশি হলো। মারও ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকেই সাথে নিয়ে চলে এলেন। আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিলেন, তাই একটু আশ্রয় দিয়েছিলেন। আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম ফারদিন মিহির। তখন আমার বয়স 9 বছর। নানা বাড়িতে নানির রুমে মা আমাদেরকে নিয়ে থাকতেন। সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি, যদিও একটু বিরক্ত হয়েছিলেন। নানা বাড়ি দাদা বাড়ির সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, কিন্তু অবাক ব্যাপার, কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিয়েছিলেন আব্বাকে। আব্বা সবসময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন, তবু আর বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে। আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে, কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি। আবার মেজো মামাও রাজি ছিলেন না মার ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন 6 মাস পরেই। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে। অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে। আব্বা বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন। মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন। আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন। আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন। ধৈর্য ছিল খুব। একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেইল করত। এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বা টাকা দিয়ে তো দাদির সংসার চলতোই। বাকি টাকা আমার 2 ফুপুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন। কয়জন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা করে পায়, সব হিসাব দাদির কাছে ছিল। বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল। কোনো টাকা যেন মাকে না দিতে পারেন। শুনেছিলাম আব্বা রাত করে বাড়িতে আসতেন। আমার ফুপুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা, আমাদের জন্য টাকা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি এলাকায়, তদারকি করাটা খুব কঠিনও নয়। কিন্তু আব্বা কখনো টাকা পাঠাননি আমাদের জন্য, দেখতেও আসেননি। তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন, আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন। এভাবে কেটে যায় 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার। সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে। মার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না। মামিরা কতভাবে খারাপ ব্যবহার করত। এর মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়, আব্বার স্কুলে নয়। আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক। আব্বা আশা করেছিলেন তারা স্কুলে আমাকে ভর্তি করানো হবে, কিন্তু মার ভীষণ রাগ। মারও ইচ্ছা ছিল না আব্বা আমাদের মুখ দেখুক, তাই ভর্তি করিয়েছেন অন্যত্র। কয়েকদিনের মধ্যেই আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে। এই 2 বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি মার সাথে। অবশ্য মা নিজে ফোন ব্যবহার করেননি। ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দেবে মুঠো ফোন? আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন মার সাথে, সেটাও কখনো করেননি। এদিকে 2 বছর পরে এসে হাজির হলেন নানা বাড়িতে। আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম। সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি। মেজাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বার এতটা মেজাজ কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল এতদিন পর আসছে, পোলাপানগুলার জন্য কিছু আনেও নাই। কেমন বাপ এটা? সবার কথা শুনে মা যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো, এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতো। আব্বা মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু মা কিছুতেই দেখা করবেন না, কিছুতেই না। আব্বাও দেখা না করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো? মা জবাব দেননি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে মা সহ সবাই অবাক হয়ে গেলেন। এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। আব্বা অনুরোধের সুরে আম্মাকে বললেন বাড়ি চলো। আব্বা আম্মা দুজনেই বিছানা সজ্জা। আম্মা মুখের উপর জবাব দিলেন কখনোই না, আর কখনোই যাব না। আব্বা রেগে গিয়ে বললেন এখানে থেকে কি করবা? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি, একটু প্রাইভেট তো পড়াতে পারতা।
প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিছিলেন, খোঁজ নিছিলেন বউ পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল। বাড়ি বাড়ি ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি, 2 বছরে দুটো ফোন কিনে দিয়েছি, তুমি একবারের জন্যও কথা বলো নাই, মিহিরকে একটু প্রাইভেটও পড়াওনি, আর এখন বলছো আমি টাকা দিয়েছি কি না? আম্মা যেন তব্ধা হয়ে গেলেন। আব্বা দুটো মোবাইল ফোন দিয়েছে, আমাদের খরচের টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিয়েছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আর আমার এত কষ্ট করা লাগতো? আব্বা জবাব দিলেন, তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ। আমি গোপনে রাত 12টা পর্যন্ত ব্যাচ করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে। মোবাইল ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছে। মেজো মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল। আমার মামাতো বোনটা ইন্টারমিডিয়েটে পড়তো, তড়ি ঘড়ি করে নিজ রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানতো। আর এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম, কত কষ্ট করেছে নানা বাড়িতে, অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো। 2 বছরে আমরা কত কষ্ট করেছি, ঈদেও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেয়নি। আব্বা টাকা পাঠায় জানলে তো আম্মা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করতো। কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছরে নতুন 2 ফোন এসেছিল মেজো মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায় আর একটা মামি চালায়, অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল। মেজো মামা ভেবেছিল আব্বা আম্মার হয়তো আর কোনোদিন মিল হবে না, আব্বা নিশ্চিতভাবে আম্মাকে ডিভোর্স দিয়ে দেবেন, তাই হয়তো মেজো মামা এমনটা করেছিলেন। আম্মা আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকেননি, মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠোফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট 20 মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছে। তারপরই রওনা করলো আব্বার সাথে। আসার আগে শুধু নারীর সাথে আলাপ করেন আম্মা, আর একটা লোকের সাথেও কথা বলেননি। নানা বাড়ি থেকে বের হতেই দেখা হলো মেজো মামার সাথে। উনি ঘরে ফিরছিলেন তখন। আম্মার সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন, আমার পাওনা বুঝিয়ে দিও ভাই, আর তুমি যা বেইমানি করছো তার কোনো শেষ নাই। শ্বশুরবাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ, তারা বেইমানি করলে বানা যায়, তুমি আপন হইয়াও বেইমানি করলা। আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়া দিও, আল্লাহ যেন আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যি বিছানা সজ্জায় ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে। পুরো সংসার, দাদার সেবা সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি। আব্বা আম্মাকে বললেন, একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে এসে কাজগুলো করে দিয়ে যাবে। আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, এখন আর খুব সকালে সজাগও হতে পারে না। আম্মা ওঠার আগেই কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বলল, আমি কোনো কাজ করতে পারবো না। আব্বা মিষ্টি হেসে জবাব দিলেন, বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মা দুজনের সেবা আমিই করব, বাকিটা তুমি কইরো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি। আব্বা বাজার করে আনলে জিজ্ঞেস করতো কতটুকু বাজার এনেছে। আব্বা 2 হালি ডিম এনে বলতো 1 হালি এনেছে। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো, সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো। আম্মা একটু খেয়ে ফেলেছি কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকে ও ছটফট করতো। আব্বা আগেই সব কমিয়ে বলতো। ফুফুরা আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিত। শুয়ে শুয়েই দাদি আম্মাকে গালিগালাজ করতেন। তবু আম্মা আর বাবার বাড়ি যাননি। তুলনামূলকভাবে দাদির অত্যাচারও কমে গিয়েছিল। হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলাও করতে পারতো না। ফুফুরাও বেশি ঝামেলা করতে পারতো না, ভয়ও ছিল। ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির, তাহলে তো তাদের টানতে হবে, এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরও দাদি শুয়ে শুয়েই যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টের সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক খারাপ লাগলেও আম্মার আমার নানা বাড়ি যাননি। নানির মৃত্যুর সময় গিয়েছিলেন। যৌবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি, দাদির কারণেই শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা। বাবার বাড়ি থেকেও বেইমানির শিকার হন। সে বাড়ির সাথে আম্মা আর কখনো সহজ হতে পারেননি। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না। প্রথমে আম্মা শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন, পরে চরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদেরকে সবসময় বলতেন, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আম্মার এক জীবনে বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 দিক থেকেই কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদা বাড়িতে ফিরে আসার বছর 2-এর মধ্যেই দাদা দাদি মারা যায়। হয়তো ওভাবে বিছানায় শুয়েই দাদি তার সাজা ভোগ করছিলেন। তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুপুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন, যেন আম্মার উপর খবরদারি করতে না পারে। আম্মা বাবার বাড়ির কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন, কারণ আম্মার কষ্টের দিনে প্রতারণা করেছিলেন তারই আপন ভাই। আমরা দাদা বাড়িতে আসার 1.5 বছর পরে মামাতো বোনের বিয়ে হয়। যে মামাতো বোনটা আম্মার মুঠোফোন ব্যবহার করেছিল তার শ্বশুর বাড়িতে বনিবনা হতো না। বছর 4 পরে সে মামাতো বোন 2 সন্তান
নিয়ে তার বাপের বাড়ি ফিরে আসে। আম্মা সবসময় বলতেন, আমার ভাইয়ের প্রতারণায় তোর বাপের আমি 2টা বছর অনেক অভিশাপ দিছি। সেই অভিশাপ তোর বাপের গায়ে লাগে নাই, হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে। এই কারণেই আমার ভাইয়ের মেয়েটাও সন্তান সহ বাপের বাড়িতে ফিরে আসছে। ঠিক সেদিনের আমার মতো কইরা ও ফিরে আসছে। এগুলো আল্লাহরই ইশারা। আমাকে আব্বার স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা। সমাপনী পরীক্ষা আমার রেজাল্টও খারাপ হয়। সেই ক্ষোভে 2 বছর পরে আব্বা গিয়ে হাজির হয়েছিলেন নানা বাড়িতে। তখনই প্রকাশিত হয় সব সত্য। আম্মাও ফিরে আসে স্বামীর বাড়িতে। আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি। আমার ফুফুদের সাথে পরে যদিও বেশ মিশে গিয়েছিলেন, কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ।